দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত বললেন জামায়াত আমির। জানাবো, জুলাই গণ অভ্যুত্থান ক্ষমতা ছাড়ার পরামর্শে শেখ হাসিনা বলেছিলেন, গুলি করে মেরে ফেলো আমাকে, গণভবনে কবর দিয়ে দাও। 6 আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। আরও জানাবো, পাটোয়ারির চোখে ব্যান্ডেজ কেন, এবং সর্বশেষ জানাবো 6 আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত বললেন জামায়াত আমির। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের শেকড় অনেক গভীরে, এর মূলোৎপাটন করতে হবে। 5 আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে মিরাকল বলেছিলেন, তারাই এখন গণ অভ্যুত্থানের ভাগ বাটোয়ারায় ব্যস্ত। অভ্যুত্থানকালে যখন বিপ্লবীদের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, তখন দল মতের ঊর্ধ্বে উঠে সবার পাশে ছিল জামায়াত, ডক্টর শফিকুর রহমান। জুলাই অভ্যুত্থানের কেউ নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই জানিয়ে জামায়াত আমির বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে, কিন্তু এই অপচেষ্টাকে জনগণকে সঙ্গে নিয়ে তছনছ করে দেওয়া হবে। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত। জুলাই গণ অভ্যুত্থান ক্ষমতা ছাড়ার পরামর্শে শেখ হাসিনা বলেছিলেন, গুলি করে মেরে ফেলো আমাকে, গণভবনে কবর দিয়ে দাও। জুলাই গণ অভ্যুত্থানের শেষ প্রহরে দেশ ছাড়ার আগ মুহূর্তেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলে এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে 2024 সালের 4 ও 5 আগস্ট গণভবনে অনুষ্ঠিত একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের এসব ঘটনা তুলে ধরা হয়েছে। রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে অভিযোগের বিভিন্ন অংশ পড়ে শোনান। আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা জোরপূর্বক ক্ষমতায় থাকতে অনড় ছিলেন। তিনি সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোরভাবে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। ট্রাইব্যুনালে উপস্থাপিত অভিযোগ অনুযায়ী 4 আগস্ট রাত ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ওই রাতে গণভবনে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, দলের শীর্ষ নেতা এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কয়েক দফা বৈঠক হয়। বৈঠকগুলোতে উত্তপ্ত বাক্য বিনিময় এবং মতবিরোধের ঘটনা ঘটে। গণভবনের ওই বৈঠকে 3 বাহিনীর প্রধান, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন এবং বিমান বাহিনীর সাবেক এক প্রধান উপস্থিত ছিলেন। রাত 12টা থেকে 12:15টার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনার পদত্যাগের প্রসঙ্গ তুললে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। অভিযোগে আরও বলা হয়, শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোরভাবে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে তারেক সিদ্দিকী তাকে সমর্থন জানিয়ে বলেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। এই সময় তারেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বললেও বিমান বাহিনীর প্রধান ক্ষুব্ধ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে। এর মধ্যেই ডিউটিরত এসএসএফ সদস্যদের কাছেও অপরিচিত এক ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা বৈঠক শেষ করে দেন। গ্যাং অব 4 চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, গণ অভ্যুত্থানের সেই সময়ে জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এর বিরোধিতা করেন। অভিযোগ অনুযায়ী সেই রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দেন। তারা বলেন, এখন কোনোভাবেই নরম হওয়া যাবে না, নতি স্বীকার করা যাবে না। এছাড়া 4 আগস্ট বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে ফোন করে 5 আগস্ট সকালে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারের প্রস্তুতি নিতে বলা হয়েছিল বলেও অভিযোগ উল্লেখ করা হয়। অস্ত্র, গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে। পরদিন 5 আগস্ট সকাল 9টায় শেখ হাসিনা আবারও গণভবনে বৈঠক করেন। সেখানে তৎকালীন পুলিশের আইজি আবদুল্লাহ আল মামুন এবং মন্ত্রী পরিষদ সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে শেখ হাসিনা পুলিশের আইজিকে দেখিয়ে বলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? জবাবে পুলিশের আইজি বলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থানে ধরে রাখা সম্ভব না। আমাদের আর কিছু করার সামর্থ্য নেই। অস্ত্র গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে। এরপর সামরিক কর্মকর্তারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন। এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। পরে সামরিক কর্মকর্তারা তাকে অন্য একটি কক্ষে নিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে পদত্যাগে সম্মত হওয়ার অনুরোধ জানান। তারা বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে। শেখ রেহানার কথায় পদত্যাগে রাজি ছিলেন না শেখ হাসিনা। ট্রাইব্যুনালে উপস্থাপিত অভিযোগে বলা হয়, এ পর্যায়ে শেখ রেহানা বড় বোন শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু শেখ হাসিনা পদত্যাগে রাজি হননি। পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করেন। তাকে জানানো হয়, প্রাণে বাঁচতে হলে তার মায়ের পদত্যাগ করা ছাড়া উপায় নেই এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি জানার পর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। এরপর তার কথাতেই শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন। অভিযোগে আরও বলা হয়, শেখ হাসিনা টেলিভিশনে প্রচারের জন্য একটি ভাষণ রেকর্ড করতে চাইলেও সামরিক কর্মকর্তারা তাতে সম্মতি দেননি, বরং তাকে ব্যাগ গোছানোর জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়। কারণ এরই মধ্যে গণভবনের দিকে লাখো ছাত্র জনতার মিছিল এগিয়ে আসছিল, যা ৩৬ দিনের গণঅভ্যুত্থানের চূড়ান্ত পরিণতি। সেই সময় গণভবনে উপস্থিত ওবায়দুল কাদের ও সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাতের তীব্র প্রতিবাদ জানান। চিফ প্রসিকিউটর আরও জানান, ৫ আগস্ট সকাল ১১টায় আইএসপিআর থেকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে জানানো হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এছাড়া বঙ্গভবন সূত্রের বরাতে অভিযোগে বলা হয়, ৪ আগস্ট শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফোন করে সম্ভাব্য জরুরি অবস্থা জারির বিষয়ে প্রস্তুত থাকতে বলেন। পরদিন প্রধানমন্ত্রীর সামরিক সচিব রাষ্ট্রপতির সামরিক সচিবকে জানান, প্রধানমন্ত্রী যে কোনো সময় বঙ্গভবনে যেতে পারেন। তবে ওই দিন বিকাল ৪টায় সেনাপ্রধানের ভাষণ প্রচারের আগেই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। ৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। আগামী ৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশের টিকিট ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল বুধবার উদ্বোধন করা হবে। সংস্কৃতিমন্ত্রী জানান, বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন। উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। নিতাই রায়চৌধুরী বলেছেন, প্রথম দিনটি শুধু জুলাই গণ অভ্যুত্থান শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে। ৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে এবং মন্ত্রী বলেন, তবে একসঙ্গে বিপুল সংখ্যক দর্শনার্থী এলে ব্যবস্থাপনা কঠিন হতে পারে বলে নির্দিষ্ট সময় ভিত্তিক প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। তাই দর্শনার্থীদের আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে। প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাটোয়ারির চোখে ব্যান্ডেজ কেন? জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য দেওয়ার আগে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান। হবিগঞ্জে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাতের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতেই তিনি এই প্রতীকী কর্মসূচি গ্রহণ করেন। অনুষ্ঠানে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের জন্য নাম ঘোষণা করা হলে তিনি কিছু সময়ের জন্য মঞ্চের আড়ালে যান। প্রায় ১ মিনিট পর ফিরে এসে চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মঞ্চে ওঠেন এবং বক্তব্য দেন। উপস্থিতদের কাছে এটি ছিল হবিগঞ্জের হামলায় আহত আলিফ চৌধুরীর প্রতি সংহতি প্রকাশের প্রতীকী বার্তা। বক্তব্যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন। ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দেবে? নিজেরই তো চোখ নেই। চোখ থাকলে কি আলিফের সেই কান্নাটা দেখতো না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করতো না? জানা গেছে, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও জাতীয় ছাত্র শক্তির সংগঠক আলিফ চৌধুরী একটি চোখে গুরুতর আঘাত পান।
6 আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনার সভায় কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসে তবে এয়ারপোর্ট থেকে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। এ নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।